সংসদ তো নয়, এ যেন এখন বিতর্কের ভর কেন্দ্র। আর সেখানে কি হচ্ছে জানেন? একের পর এক বিরোধী সাংসদ সাসপেন্ড। হ্যাঁ, এটা রুটিন ব্যাপার এখন। হচ্ছে তো হচ্ছেই। আজও এক কিস্সা, সাসপেনশনের স্রোত। সংসদ হানা কাণ্ড ঘিরে বিশৃঙ্খলার অভিযোগ, আর তার জেরে সাসপেন্ড লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ ৩৩ জন বিরোধী সাংসদ। তৃণমূলেরও একের পর এক সাংসদের ওপর শাস্তির খাড়া। যা হিসেব সামনে আসছে তাতে বাংলার মোট ১০ জন সাংসদ সাসপেন্ডেড। কংগ্রেসের অধীর চৌধুরী, ওদিকে তৃণমূলের ৯ সাংসদ, এই তালিকায় রয়েছে ডিএমকের ৩ সাংসদও। এ তো গেল ধরুন লোকসভা। রাজ্যসভাতেও এক ছবি, সেখানেও সাসপেন্ড ৩৪ জন। ফলে সংসদের ২ কক্ষ মিলিয়ে এই সংখ্যাটা ৬৭তে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সংসদ সূত্রে জানা গেছে हमारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं सुबह से। और कई दिनों से हमारा मांग बड़ा सीधे मांग कि एक तो ये कि हमारे जितने एमपीज़ को निलंबित किए गए हैं उनको बहाली हो, और सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। जो बयान सदन की बाहर रोजाना देते हैं, टीवी की सामने बैठ के सारे देशवासियों की सुनाते हैं, उसमें से कुछ सदन के अंदर आकर वो कहे और हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या क्या कदम उठा रहे हैं। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলেন। বাদল অধিবেশনেও একবার সাসপেন্ড হয়েছিলেন, আর এবার শীতকালীন অধিবেশনে আবার সাসপেন্ড হলেন। সংসদ সূত্রে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তৃতার মাঝেই এদিন কার্যত তুলকালাম চলে। নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। অধিবেশন চলাকালীন চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। দফায় দফায় লোকসভা মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা, এবং পরিস্থিতি উত্তপ্তই ছিল। জারি থাকে বিক্ষোভ। শেষ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী সহ ৩৩ সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার। শীতকালীন অধিবেশনে এই সাংসদেরা আর কেউই যোগ দিতে পারবেন না। ২২ তারিখ পর্যন্ত হবে অধিবেশন, সেই অধিবেশনে থাকবেন না এই সাংসদরা। স্বভাবতই এ নিয়ে এখন উত্তেজনার পারদ চড়ছে তো চড়ছেই। গত কয়েকদিনের ছবিটা দেখলে এই মরশুমে এখনো পর্যন্ত সাসপেন্ড হলেন ৮১ জন বিরোধী সাংসদ। বিক্ষোভের সুর এই মুহূর্তে তা কার্যত সপ্তমে। বলছি যে তোমাদের নিজেদের যিনি এমপি আছেন বিজেপির, সে তো কার্ডটা দিয়েছে, এবং সেই কার্ডটা দিয়েছে যাতে তাদের কমপক্ষে ধরুক, বা আপনি ধরুন, ডিসমিস করুন। এক কথা আমরা ডিসমিস হয়ে যাচ্ছি, আমাদের সম্মান কি কম নাকি? আমরা যে কোনো সময় হয়ে গেলাম, চলে গেলাম, এটা কোনো মানে হবে না। আমরা এই যুদ্ধে চলবো। তৃণমূল কাউকে ভয় পায় না, আমরা তৃণমূল হয়েছি। তৃণমূল কার্যত তেড়ে ফুঁড়ে আসরে নেমে পড়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শতাব্দী রায় পর্যন্ত ঘাসফুল শিবিরেরও একের পর এক ৯ জন সাংসদের উপর নেমেছে সাসপেনশনের খাড়া। এত সহজে কি তা হজম করে নেওয়ার পাত্র বাংলার শাসক দল? খোদ দলনেত্রী এই নিয়ে সরব হয়েছেন। জানা গেছে আজ দলের সাংসদদের সঙ্গে বৈঠকেও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ভাগ্যবান যে তিনি আর সাংসদ নন। এখন যা ঘটছে তাও হওয়া উচিত নয়, স্বৈরতন্ত্র চলছে। এ তো পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সংসদ চলছে, অধিবেশন চলছে, অথচ না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে কিছু জানাচ্ছে। সংসদকে জানানো মানে দেশবাসীকে জানানো। লোকসভায় যারা নির্বাচিত হয়ে আছেন তারা ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আছেন, সুতরাং সংসদকে জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। অথচ সেই কর্তব্যকে পদদলিত করে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে আমরা মনে করি।
গত বাদল অধিবেশনেও কিন্তু অসংসদীয় শব্দ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ফের আজ সাসপেন্ড হলেন তিনি। যা হচ্ছে গণতন্ত্রের পক্ষে তা বিপদ বার্তা, একসুরে বক্তব্য বিরোধীদের। চৌধুরী 2 মাসের মধ্যে 2 বার সাসপেন্ডেড, রাহুল গান্ধী বহিষ্কার, সিপিআইএম এর সাংসদ সহ আগের দিন 15 জন সাসপেন্ডেড, আজকে 16 জন সাসপেন্ডেড। সাসপেন্ড করা সাংসদদের এটাই যদি সংসদের বড় কাজ হয়, তাহলে বুঝতে হবে সংসদীয় ব্যবস্থাকে দুর্মুষ করতে চাইছে যারা, তারাই সরকারের ক্ষমতায়। मोदी है तो मुमकिन है, उल्टा चोर कोतवाल को डांटे। ওরা পার্লামেন্টে সিকিউরিটি ব্রিচ করলো, ওদের অপদার্থতা, ওদের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, আর কেন সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান চাইছে বিরোধীরা, কেন আলোচনা চাইছে বিরোধীরা, এত বড় ঘটনা পার্লামেন্ট চলাকালীন হয়েছে, তাই জন্য বিরোধী সাংসদদের ধরে ধরে বার করে দাও। মোদি হ্যাঁ তো মুমকিন, বাট উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। এই অন্যায়, এই তানাশাহি শেষ কথা বলবে। এ নিয়ে অবশ্য সাফাই গাইছে বিজেপিও। যা হচ্ছে সেটাই ঠিক, বিরোধীরাই দায়ী এর জন্য। পাল্টা তো পদ্ম নেতাদের। যারা নিজেরা সেখানে হাঙ্গামা করার জন্য লোক পাঠিয়েছেন, দিয়ে বলছেন একটা ভয়ঙ্কর ঘটনা হয়ে গেছে, ভয়ঙ্কর কিছু হয়ে যেত, আর তারাই আবার তার পিছনে দাঁড়াচ্ছেন যে ওদেরকে ইউপিএ ধারা দেওয়ার উচিত হয়নি, ইউপিএ তারাই বাইরে আবার হাঙ্গামা করছেন, যারা লোক পাঠিয়ে গন্ডগোল করছেন, এটা প্রমাণ হয়ে গেছে। তারপরে দিনের পর দিন পার্লামেন্টকে আটকে রাখা, আমি তো 1 বছরের বেশি দেখি কোনো কাজ হতে না দিয়ে হাঙ্গামা করে বিনা কারণে, আর পার্লামেন্ট বন্ধ করে বাইরে গিয়ে বসে থাকেন। সেই জন্য সরকার পার্লামেন্ট চালাবে, বিল পাস করবে। বুঝতেই পারছেন জাতীয় রাজনীতি এখন কার্যত ফুটছে। শীতেও সরগরম দিল্লি। একদিকে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার ধুম, আর অন্যদিকে আবার রয়েছে বৈঠকের রাজনীতি। আর সে তো আর এক-আধটি বৈঠক নয়, পর পর হাই প্রোফাইল মিটিং। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠাসা কর্মসূচি রয়েছে এই মুহূর্তে। রবিবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দিল্লির বঙ্গভবনে বসেছিলেন নিজের দলের সাংসদদের সঙ্গে। তবে এ তো আর শুধু ঘরের কথা নয়, জোট নিয়েও দৌড়ঝাঁপ তো রয়েছে। কাল বিকেল 3টে অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা। আর এরপর বুধবার সকাল 11টায় সংসদ ভবনে রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানিয়ে ইতিমধ্যেই খোঁচাখুঁচির রাজনীতিতে ব্যস্ত বিজেপি। দিল্লিতে গেছেন, ঘুরে আসুন। এখন লোক বহু জায়গায় বেড়াতে যাচ্ছে, প্লেনে ট্রেনে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। বেড়াবার একটা সুযোগ, ভালো কথা, দিল্লি যান। আর সত্যিকারে কিছু যদি হিসাবপত্র নিয়ে যান, কিছু টাকাও পাবেন। না, এর আগেও দরবার করেছেন। যে কোনো মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন, ওনাকেও দেন, পিনারাই বিজয়নকেও দেন, বা অন্য দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রীও চাইলে দেন। তবে রাজ্যের বকেয়া নিয়ে যেন যান, হাত পা ধরতে যেন না যান। তবে এটাও ঠিক, হাত পা ধরলেও বাঁচবেন না কেউ। যদিও তৃণমূল এসবে কান দিতে নারাজ, তাদের পাল্টা আক্রমণের হাতিয়ার কি দেখুন। और ममता बनर्जी बहुत आशा लेके इस बार आए हैं कि ये सीट शेयरिंग का प्रोसेस यही सबसे पहले होना ज़रूरत है। 1 2 3 4 5 6 7 8 ये गुणने से क्या होगा? तो मीटिंग शुड बी रिजल्ट ओरिएंटेड, मीटिंग शुड बी with very much with objectives, और लोग फल देखना चाहते हैं। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে হাতিয়ার করে কিন্তু রীতিমতো আক্রমণাত্মক বিজেপি। তৃণমূলকে মিথতে কোনো ফাঁক রাখতে নারাজ তারা, ফলে লাগাতার আক্রমণ জারি। দেবে কেন? ব্র্যান্ড চেঞ্জ করবেন, সঠিক লোকের কাছে পৌঁছে দেবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনার নাম বদলে দেবেন, আবাস যোজনার নাম বদলে দেবেন, দেবে কেন আপনাকে? এটা তো আমাদের সংবিধানেই আছে যে কেউ যদি ব্র্যান্ড চেঞ্জ করে দেয় কোনো গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্ট, তো তাকে অটোমেটিক্যালি সেই ব্র্যান্ড বন্ধ করে দিতে পারে।
সুবিধেবাদী রাজনীতি আর কি, সুবিধের রাজনীতি, স্বার্থের রাজনীতি। এই ইন্ডি জোটের শরিকদের মধ্যে কোনো রকম কোনো আদর্শ নীতির মিল নেই, কিন্তু সময়ে সময়ে আমি অ্যাটাক করব, তুমি কিছু মনে করো না, আমি তোমায় অ্যাটাক করব, কিন্তু পিছনে কিন্তু আমরা সবাই এক, কংগ্রেসকে দোষারোপ করব। আমরা প্রশ্ন করতে চাই আপনাদের এই ইন্ডি জোটে সিট ভাগাভাগিটা কী করে হচ্ছে, কী পদ্ধতিতে, ওটা আমাদের প্রশ্ন। অন্তত পশ্চিমবঙ্গে কতগুলো সিট কংগ্রেস পাচ্ছে এটা মুখ্যমন্ত্রী আমাদেরকে একটু জানান। আবার অন্যদিকে দেখুন, ইন্ডিয়া জোটের শরিক বাম কংগ্রেস তারা কিন্তু এ রাজ্যে যথারীতি উল্টো সুরে গাইছেন। সব মিলিয়ে রাজনীতির মঞ্চ এক কথায় জমজমাট। INDI এর মিটিংয়ে যেদিন যাবেন, পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন, এবং সেটা ওনার সঙ্গে ওনার ভাইপোও থাকবে, পিসির সঙ্গে ভাইপোও থাকবে। অফিস কাগজপত্র অফিসার এসব থাকবে না, রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না, ভাইপোকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। নানান কারণে ধরা পড়ে যাবেন, যাতে ঠেকিয়ে দেওয়া যায়, তার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে ভাইপোকে নিয়ে। টাকার হিসাব আমরাও চেয়েছি, ওই এক বাহানা করে একবার আন্দোলন বললো নাকি আন্দোলন চিরস্থায়ী। আরে দিদির আর ভাইপোর উচিত মোদির ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া। যদি দম থাকে, যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে, তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক।